পুলিশ ফাইল। উফ, এত দূর হেঁটে হেঁটে এভাবে যাওয়া যায়? একটা টোটো বা অটো করো না গো। এই তো সামনে এসে গেছি, চলো। এসে গেছি? তোমার ভাইজান শাহবাজকে দেখো, একটা বাইক কিনে ফেললো। তুমি একটা বাইক কিনো না গো। বাইক? রেশমা, আমি রাজমিস্ত্রির কাজ করি, 500 টাকা রোজ। তাই দিয়ে সংসার খরচা, ইসফাকের পড়াশোনা, তাও বছরে অর্ধেক দিন কাজ থাকে না। আমি কোত্থেকে বাইক কিনবো বলো? সেই লোকে আস্তে আস্তে হলেও উন্নতি করে। তোমার শাহবাজ ভাইজানকে দেখো, একটা বাইক কিনে ফেললো, আর তুমি এতগুলো বছর ধরে সেই একই কথা শুনে এসেছি। কিছু বলতে গেলেই আমি রাজমিস্ত্রি, আমি রাজমিস্ত্রি। উফ, অসহ্য লাগে আমার। আর তোমারই বা এত চাহিদা কেন শুনি? এই যে আমি, আম্মি, আব্বু সারা জীবন তো হেঁটে হেঁটেই কাজ করলাম, কই তখন তো কোনো বাইক লাগেনি। দেখো, সব কথা দিই না, তোমার আব্বু আম্মির কথা তুলবে না বলে দিলাম। আরে মেহতাব ভাই, কি চিনতে পারছো না? আরে ইসমাইল, চিনতে পারবো না কেন? কবে এলি? এই তো এই মাসেই। আরে তোর চেহারা ফেহারা তো পাল্টেই গেছে একদম, বাইক টাই কিনে এলাই ব্যাপার। হ্যাঁ রেশমা, এই হচ্ছে ইসমাইল, আমার দোস্ত মিজানুর, মিজানুরের ভাই। ছোটবেলা খেলতে আসতো আমাদের সাথে, আর একটু লাগলেই ভ্যা ভ্যা করে কাঁদতো। ইসমাইল, রেশমা তোর ভাবি। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম সালাম। আপনি কি বাইরেই থাকেন? আরে 10 বছর বয়সে ওর চাচা ওকে নিয়ে কলকাতায় চলে গেছিল, কি একটা তাও দোকানের কাজে লাগিয়ে দিয়েছিল। তবে নিজের দমে নিজের ব্যবসা দাঁড় করিয়েছে ইসমাইল। এখন ওর ব্যাপার স্যাপারই আলাদা, দুটো বাড়ি, দুটো গাড়ি, বাইক। মিজানুরের থেকে তো সব খবর পেতাম রে বেটা। यार এমন কি মেহতাব ভাই, সব তো এই আল্লাহ আর তোমাদের দোয়া। তবে আজ আসি, একটু কাজ আছে। একদিন বাসায় আসবেন? নিশ্চয়ই যাবো ভাবি, আজকে আসি। হ্যাঁ চলো, দেরি হয়ে যাচ্ছে তো, এসো। আম্মি টিফিন। হ্যাঁ, এই তো হয়ে গেছে, দাঁড়া। দেরি হয়ে গেছে, আগে থেকে করে রাখতে পারো না? না, পারবো না। বাপ বেটা দুজনে তো কুটুটা নেড়ে আমার উপকার করিস না। মুখেই যত বড় বড় কথা। নে ধর, যা। আসসালামু আলাইকুম ভাবিজান। ওয়ালাইকুম সালাম। আপনি কি বাইরেই থাকেন? রেশমা, তুই চা দাও না।
কি হলো? কি দেখছো মোবাইলে এত মুখ বুঝে? একটু চা চেয়েছি, দাও না চা। আচ্ছা, তোমার এই দোস্তের ভাই, ওর কিসের ব্যবসা গো? তা জানি না, তবে বহুত টাকা। তাহলে তো তুমি ওই রাজমিস্ত্রিগিরি ছেড়ে ওর কাছেই কাজ করতে পারো। এত বড় ব্যবসা যখন, লোক নিশ্চয়ই লাগে। না গো, ও আমার দোস্তের ভাই। অনেক ছোট দেখেছি, আমার সাথে খেলতে আসতো। আমি কাজ চাইলে হয়তো না করবে না, কিন্তু দেখো, কাজ করতে গিয়ে যদি ভুল হয় তাহলে কথাও তো শোনাবে। আর ইয়ার দোস্তা যখন মালিক হয়ে কথা শোনায় না, তখন সেটা নেওয়া যায় না। তার চেয়ে এই বেশ ভালো আছি। দেখেছো, এই এখন থেকে না আর রাজমিস্ত্রির বাহানা দেবে না। সুযোগ থাকলেও যারা কাজে লাগায় না, তাদের তোমার মতোই অবস্থা হয়। কোথায় একটু ভালোভাবে থাকার চেষ্টা করবে, তা না যত সব ঢং। শেখো না, দোস্তের ভাইয়ের কাছ থেকে কিছু শেখো। নিজের পায়ে কিভাবে দাঁড়াতে হয় একটু শেখো না। হ্যাঁ, হাই, কি করছো? কি হচ্ছে? ঘুমোতে দাও না, কালকে সকালে বেরোতে হতো। তাহলে শাদিটা কেন করেছিলে? ঘুমোবে বলে? কি করছো ভাবি? আরে ভাবি, এত গরমে একা একা কোথায় বেরিয়েছেন? কি আর করব বলুন, আপনার ভাইজান তো ভোরবেলা কাজে বেরিয়ে গেছে। ওভারটাইম করলে ঈদের সময় দুটো পয়সা হাতে বেশি আসে। সে নয় বুঝলাম, কিন্তু আপনার যে অবস্থা, আপনি একা একা এত দূর যেতে পারবেন? না গিয়ে কি করব, রাস্তায় থাকবো? আপনি আমার বাইকে উঠুন, আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। না না, আপনার এত বড় ব্যবসা, দেরি হয়ে গেলে তো ক্ষতি হয়ে যাবে। আরে কিচ্ছু হবে না ভাবি, আপনি বসুন তো, বসুন। একটু ভালো করে ধরে বসুন ভাবি। নিন ভাবি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শরীরটা হাঁটতে হাঁটতে সত্যিই খুব খারাপ করছিল। আরে না না ভাবি, এতে ধন্যবাদের কি আছে? তাহলে আসি। হ্যাঁ ভাবি, আমাদের আবার দেখা হবে? নসিবে থাকলে নিশ্চয়ই হবে। আর না থাকলে? ভাবি, তাহলে কি রোজ রোজ তোমাকে বাড়িতে ছেড়ে দেবার চাকরিটা কি নেবো আমি? আপনার বাইক, আপনার তেল, আপনার ইচ্ছে।
তুই কি করছিস? স্বামী থাকতে, ছেলে থাকতে তুই অন্য পুরুষের দিকে নজর দিচ্ছিস? ভুল করছি নাকি? কি দিয়েছে আমার স্বামী? কি পেয়েছি আমি ওর থেকে? তাই বলে তুই অন্য পুরুষের দিকে ঝুঁকবি? লোকে কি বলবে? তোর ছেলের কাছে মুখ দেখাবে কি করে তুই? তোর লজ্জা করবে না? দোষটা আমার কোথায় বলো তো? মেয়েদের কি কোনো জীবন নেই? ছেলেদের জীবনটাই জীবন। মেয়েদের শখ আহ্লাদ ইচ্ছে কিচ্ছু থাকতে নেই। সেগুলো যদি স্বামী না দিয়ে অন্য কেউ দিতে চায়, মেয়েদের কি নেওয়ার অধিকার নেই? মেয়েদের কি শুধু ঘরে কেঁদে কেঁদেই মরতে হবে? ওরে, বিবিদের জীবনটাই তো শুধু স্বামীদের জন্য কুরবান করে দেওয়ার জিনিস। বিবিদের শখ আহ্লাদ ইচ্ছে থাকলে তাদের যে জাহান্নামেও জায়গা হয় না। তুই কি জাহান্নামে যেতে চাস? না না, আমি 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 বাঁচতে চাই। আমি 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 বাঁচতে চাই। আমি আমি বাঁচতে চাই। আমি শুধু বাঁচতে চাই। আমি বাঁচতে চাই। ভারতে গণতান্ত্রিক বিবেকানন্দিকরণ, ভারতবর্ষে গণতান্ত্রিক বিবেকানন্দিকরণ, ভারতবর্ষে গণতান্ত্রিক বিকেন্দ্রীকরণ। রেশমা, এক কাপ চা দিও। আমি নেই। নেই মানে? কোথায় গেছে? ওই আম্মির কোন বন্ধু আছে না, রোশনারা বলে, তাদের বাসায় গেছে। কখন গেছে? দুপুরে। দুপুরবেলা? রোশনারাদের বাসা তো কাছাকাছি। দুপুরে গেল আর এখন রাত 8টা বাজে, এখনো এসে পৌঁছালো না। ও, তুমি এসে গেছো? দাঁড়াও, আমি চা করে আনছি। দাঁড়াও, কোথায় গেছিলে তুমি? আর এত ব্যাগ কিসের? আরে ওই রোশনারাদের বাড়িতে গিয়েছিলাম। ও এমন জেদ ধরলো আমাকে নিয়ে ঈদের বাজার করতে যাবে। কি আর করব, যেতেই হলো। কি ভাবলাম আমাদের ঈদের বাজারটা একবারে করে নিয়ে যাই। এই দেখো না, এই দেখো, এই দেখো, এটা এটা আমি তোমার জন্য এনেছি। কি সুন্দর না রংটা? তোমাকে না বেশ মানাবে। ইশফাক, এই দেখ, এইটা তোর জন্য এনেছি। পছন্দ হয়েছে? হ্যাঁ আম্মি। এ তো অনেক দাম। এত টাকা তুমি কোথায় পেলে? কোথায় আবার? আমার টাকা? তোমার টাকা মানে? আরে, আমি এতগুলো বছর ধরে সংসার করছি, আমি কি শুধু সব খরচ করে ফেলি নাকি? জমাই না? সেই জমানো টাকা থেকেই এই কেনাকাটা করেছি। বাবা, তুমি এত টাকা জমিয়ে ফেললে যে এত দামি দামি জামা কাপড়ও কিনে ফেললে? হ্যাঁ, তা কি আমি মিথ্যে বলছি নাকি? তুমি বসো, আমি না এক্ষুনি চা করে নিয়ে আসছি। হ্যাঁ, হ্যালো। হ্যালো। তুমি এখন ফোন করছো কেন? ইস্পাক এখনো বেরোয়নি, আমি রান্না করছি। ভাবি শোনো, আজ আমি সব ব্যবস্থা করে রেখেছি। আজ শুধু তুমি আর আমি। আচ্ছা, সে হবে ফোন। এখন তুমি ফোনটা রাখো তো। আগে বলো কখন আসছো? আমি তো আর অপেক্ষা করতে পারছি না। বাবা, এত তাড়া কিসের? হ্যাঁ, হবে না? আজ তো আমি প্রথমবার তোমাকে নিজের মতন করে পাবো। থাক, অত উত্তেজিত হয়ে কাজ নেই। উত্তেজনা কিছু বাঁচিয়ে রাখো। তুমি তাড়াতাড়ি এসো, 9:30 তো বেজে গেল। আর একটু ধৈর্য ধরো। জানো না, সবুরে মেওয়া ফলে। আম্মি। ও, তোর হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, খেতে দাও। কি গো, খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। এ বাবা, পুড়ে গেছে, তাহলে এবার আমি কি খাবো? ওরম ভাবে বলিস না, দা, আমি দেখছি। এই টাকাটা দিয়ে তুই বাইরে কিছু খেয়ে নিস। হ্যাঁ, কালকে আমি তোকে মাংস করে দেবো, ঠিক আছে? আচ্ছা। কই এসো।
কেমন? এই ঘরটা কদিন হলো আমি কিনেছি, কিন্তু আজ বুঝতে পারছি কিনে আমি কোনো ভুল কাজ করিনি। আর এই ঘরটাই হবে তোমার আর আমার পার্সোনাল মিটিংয়ের ঘর। কই বসো, বসো। আজ না তোমাকে দারুণ লাগছে জানো, আমি পাগল হয়ে যাচ্ছি, নিজেকে আটকে রাখতে পারছি না। কি হলো? আজ তোমার সঙ্গে কথা বলতে গিয়ে রান্নাটা পুড়ে গেছিল। ইশফাককে আজ না খেয়ে স্কুলে যেতে হয়েছে। আরে তাতে কি হয়েছে, রাতে ভালো করে খাইয়ে দেবে। আর তাছাড়া তো স্কুলে টিফিনও খাবে, একবেলা না খেলে কোনো ক্ষতি হবে না। আর ও তো রোজা রাখে ছোটবেলা থেকে, ওর অভ্যাস আছে। তুমি বুঝতে পারছো না ইসমাইল, আমার একটা ভুলের জন্য ও না খেয়ে বেরিয়ে গেছে। আমি হয়ে এটা আমি কি করে সহ্য করব? ভাবি, ইস্পাক বড় হয়েছে, তাছাড়া মেহতাব তো আছে ওর জন্য। কিন্তু তোমার আমার জন্য কে আছে ভাবি? আজ আর অন্য কথা ভেবো না ভাবি। বুঝতে পারছো না ইসমাইল, রান্না পুড়ে গেছে মানে তো দুপুরে খাওয়ারও কিছু নেই। আমি আবার গিয়ে যদি রান্না না করি, তোমার ভাইজান দুপুরে এসে কিছু খেতে পাবে না। আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে। আচ্ছা ঠিক আছে, চলো এবার বসো তো, বসো। চোখটা বন্ধ করো একবার। কেন, আবার কি? করোই না। কি এটা তো শোনা, আমার তরফ থেকে একটা তোমায় গিফট। গিফট? হ্যাঁ, আরও আছে একটা সারপ্রাইজ। সারপ্রাইজ? কি সারপ্রাইজ? তার আগে বলো, তুমি কোনোদিন সমুদ্র দেখেছো? সমুদ্র? তোমার ভাইজান দেখাবে সমুদ্র, সে আর আমার এই নসিবে নেই। গ্রামের ধারের ওই পচা খাল ছাড়া আর কিছুই এই জীবনে আমার নসিবে নেই। বুঝেছো? ভুল, আছে, আর এই জীবনেই আছে। মানে? মানে আমি 3 দিনের জন্য ছুটি নিয়েছি কাজ থেকে, মন্দারমণিতে একটা হোটেলও বুক করেছি। তুমি আর আমি গাড়ি করে সোজা মন্দারমণি যাব। তারপর সমুদ্র, সমুদ্রের ঢেউ, আর সেই ঢেউয়ে তুমি স্নান করবে। তোমার যা মন হয় তুমি তাই করবে, তোমার সব স্বপ্ন পূরণ হবে। তুমি তুমি সত্যি বলছো ইসমাইল? হ্যাঁ ভাবি, আমি আমি তোমাকে খুব ভালোবাসি ভাবি, তোমার জন্য আমি সব করতে পারি। আমি তোমাকে খুব ভালোবাসি ইসমাইল। ও, তুমি এসে গেছো? এত বেলায় কোথায় গিয়েছিলে? কোথায় আবার? ওই 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 একটু ওদিকটায় গিয়েছিলাম। তুমি হাত মুখ দিয়ে আসো না, আমি খেতে দিচ্ছি। দাঁড়াও, সত্যি করে বলো কোথায় গিয়েছিলে? আরে আরে ওই ওদিকটা একটু ইয়ে হয়েছিল। কি হয়েছিল? তেমন কিছু না। এই ওই ওই দাগটা কিসের? কোনটা কোনটা? দেখি, এদিকে এসো, এসো এদিকে, এদিকে এসো। এইটা এইটা এটা কি করে হলো? ওই ওই আসতে গিয়ে একটু পড়ে গেছিলাম। রেশমা,
আমাকে কি ভাবো তুমি? হ্যাঁ, কি ভাবো আমাকে তুমি? বোকা পাঁঠা, ঘাসে মুখ দিয়ে চলি, রাস্তায় পড়ে গেলে এরকম ঘাড়ের কাছে কালশিটে দাগ হয়, শেখাচ্ছ আমাকে? বেশ কিছুদিন ধরে দেখছি তোমার খুব টানা গজিয়েছে। সন্ধ্যাবেলা ফিরে আসি, টানা কিভাবে কাটতে হয় সেটা আমার জানা আছে। যাও, খেতে দাও, গিয়ে যাও। চলো, যাও যাও। কি হলো? ভাইটা দেখি। না না না, তুই বুঝতে পারছিস না, ওর সঙ্গে নিশ্চয়ই কারো লটঘট চলছে। ওর ওই ঘাড়ের কালশিটে দাগ, ওটা কি পড়ে যাওয়ার দাগ? ভাইজান আসতে, চিৎকার করলে কেউ শুনতে পেয়ে যাবে। পাক শুনতে পাক, পাড়ার মোড়ে মোড়ে এখন রেশমাকে নিয়ে কথা হয়, জানিস? ভাইজান তুমি শান্ত হও, মাথাটা ঠান্ডা রাখো। না শাহবাজ, মাথা ঠান্ডা রাখা যায় না, শান্ত থাকা যায় না। রেশমা একবারও ভাবলো না যে ওর একটা সংসার আছে, একটা সন্তান আছে। আচ্ছা ভাইজান, এমনও তো হতে পারে যে ভাবি বাড়িতে সারাদিন একা থাকে বলে এরকম একটা ভুল করে ফেলেছে। মানে? আমি বলতে চাইছি ভাইজান, এমন একটা কিছু করতে হবে যাতে ভাবির একাকিত্বটাকে দূর করে ভাবিকে ব্যস্ত রাখা যায়, যাতে ভাবির বাইরে যাওয়াটা আটকানো যায়। কারণ যত বাইরে যাবে তত সমস্যা বাড়বে। শোনো ভাইজান, মাথা গরম করে কোনো কাজ হয় না। বাড়িতে গিয়ে ভাবিকে ভালো করে বুঝিয়ে বলো, ভাবি নিশ্চয়ই তোমার কথা বুঝবে। রেশমা, দেখো তোমার জন্য কি এনেছি। কি? দেখো না, এটা হচ্ছে তোমার লুৎফান্নেসা ভাবি, বুঝলে? এটা হচ্ছে ওই রুকসানা, আরে ওই সোহেলের বোন রুকসানা গো। আর এটা হচ্ছে তোমার ওই রাবিয়া, রাবিয়া ভাবি। আরো আছে। তুমি ওদের শাড়ি নিয়ে এসেছো কেন? আরে তোমার জন্য, তুমি বাড়িতে একা থাকো, তাই ভাবলাম আবার সেলাইটা শুরু করতে বলি। শাদির আগে তো তুমি করতেই, তাই ভাবলাম যে তোমার সময়টাও কেটে যাবে আর সংসারে কিছু টাকাও আসবে। আমি সেই মতো শাহবাজকে বললাম, শাহবাজ সবাইকে বলে ওদের সমস্ত শাড়িগুলো নিয়ে এলো, বুঝলে? ওরা বলেছে যে ওই কি ফলস না পিকো কি লাগাতে হবে, তোমাকে দিলেই তুমি নাকি বুঝে যাবে। আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমাকে কিছু না জানিয়ে আমি পারবো কিনা না জানিয়ে তুমি নিয়ে আসলে। আরে এতে না পারার কি আছে? সূচে সুতো পরাবে আর থ্যার থ্যার করে সেলাই করে যাবে। আচ্ছা, সূচে সুতোটা না হয় আমি পরিয়ে দেবো। হ্যাঁ, তুমি কি ইয়ার্কি মারছো নাকি? হ্যাঁ, আমি সেলাই ছেড়েছি বহু বছর হয়ে গেছে, কিচ্ছু মনে নেই আমার। আরে এতে মনে না থাকার কি আছে? এটা কি পড়াশোনা নাকি যে একবার ছাড়লে ভুলে যায় মানুষ? শোনো, সেলাই হচ্ছে একটা সাঁতারের মতো, একবার যে শিখে সে আর কোনোদিন ভুলে না। নাও শুরু করে দাও, বরং আজ থেকে শুরু করে দাও। কেন বুঝতে পারছো না? আমার কি সংসারের কোনো কাজ নেই? সব ফেলে আমি ওই সেলাই নিয়ে পড়ে থাকবো এখন? আরে আমি সবার কাছ থেকে অনেক সময় চেয়ে নিয়ে এসেছি, সবাই বলেছে একটু দেরি হলেও কোনো অসুবিধা নেই, তুমি আস্তে আস্তেই করো, বরং আজ থেকে শুরু করে দাও, বুঝলে? আমি বরং হাত মুখটা ধুয়ে আসি। হ্যাঁ, ধর ধর ধর, শুরু কর শুরু কর শুরু কর। বলো ভাবিজান, হ্যাঁ শোনো না, বলছি খুব বড় একটা সমস্যা হয়ে গেছে। কি হয়েছে? আরে তোমার ভাইজান না এক গাদা সেলাইয়ের কাজ নিয়ে এসেছে, আমাকে করতে বলছে। আমি মনে হয় কাল যেতে পারবো না গো। কি? তাহলে মন্দারমণির গিফটটা আর হবে না। গিফট? হ্যাঁ, তোমার জন্য একটা সোনার হার কিনেছিলাম। ভেবেছিলাম সমুদ্রের ধারে যখন সূর্যাস্ত হবে, সন্ধ্যা নামবে, তখন আমি নিজের হাতে তোমাকে সোনার হারটা পরিয়ে দেবো। সোনার হার?
হ্যালো ভাবিজান, হ্যাঁ হ্যাঁ, কি ভাবছো? আমি না কিছু বুঝতে পারছি না, কি করব বিশ্বাস করো। একটা সত্যি কথা বলো তো, তুমি কাল যেতে চাও কি না? চাই তো, খুব চাই। তাহলে কাল ভোর 5টায় চারমাথার মোড়ে আমি গাড়ি নিয়ে আসব। তুমি আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার, কিন্তু একটা ব্যাপার জেনে রেখো ভাবি, কাল যদি তুমি না আসো আমাকে আর কোনো দিনও দেখতে পাবে না, কোনো দিনও না। হ্যালো হ্যালো, রেশমা, রেশমা, এত সকালে গেল কোথায়? ইসবাক, ইসবাক, আম্মি কি তোর ঘরে আছে বেটা? না তো। তাহলে একবার বাথরুমে গিয়ে দেখে আয় তো, দেখ তো আছে কিনা। বাথরুমের দরজা তো খোলা, কেউ তো নেই। নেই? তাহলে গেল কোথায়? শোন, বিরাদরি সবাইকে ফোন করে দেখ কারোর বাড়িতে গেল কিনা। আমি বরং একটু বাইরেটা দেখে আসি। উফ, জীবনটা জাহান্নাম করে দিল আল্লাহ, জাহান্নাম করে দিল। তারপর 3 দিন পর ও নিজেই ফিরে এলো। তখন আমি ওকে চেপে ধরলাম স্যার, আর ও এখনো বলছি রেশমা, তুমি সত্যি করে বলো কোথায় গিয়েছিলে আর কার সাথে গিয়েছিলে? বললাম তো সেজো ফুফার বাড়িতে গিয়েছিলাম। এক কথার কতবার বলবো? সেজে ফুপা? হ্যাঁ, তোমার সেজে ফুপাকে আমি নিজে ফোন করেছিলাম, তিনি নিজে বলেছেন যে তুমি ওই বাড়িতে যাওনি। দেখো, রোজ রোজ এই ঝগড়া অশান্তি আমার আর ভালো লাগে না। ঝগড়া অশান্তি তুমি দেখেছো কি? হ্যাঁ, আজ তোমাকে বলতেই হবে তুমি কার সাথে গিয়েছিলে আর কার সাথে তোমার সম্পর্ক। বলো বলো। আমার কারোর সাথে সম্পর্ক নেই। বারবার চিৎকার করলে না সত্যিটা মিথ্যে হয়ে যাবে না? আচ্ছা, মিথ্যে? হ্যাঁ, কোনটা মিথ্যে? সারাদিন ফোনে মুখ গুজে থাকা তোমার, সেটা মিথ্যে? রান্না ফেলে বারে বারে বেরিয়ে যাওয়া, সেটা মিথ্যে? নাকি ঘাড়ের কাছে কালশিটে দাগ, সেটা মিথ্যে? কোনটা? কাকে বোঝাচ্ছ তুমি? হ্যাঁ, এই শোনো, টাকা ওইদিকে। তুমি না বললেও না আমি ঠিক বার করে নেব কে তোমার নাগর, আর তারপর দেখো তোমাদের দুজনের কি অবস্থা হয়, কে তোমাদেরকে বাঁচায়। এখনো ভালোই যদি পারো সত্যি কথা বলে দাও। বলো। বলবো না, তোমার যা করার তুমি তাই করে নাও। আর কোন অধিকারে এত বড় বড় বাতেলা মারছো তুমি? হ্যাঁ, কি মুরদ আছে তোমার? এতগুলো বছর ধরে কি দিয়েছো তুমি আমাকে? এতগুলো বছর ধরে সেই ভিখিরি ছিলে, ভিখিরি রয়ে গেলে। ভালো খাওয়া পড়া গয়নাগাটি সেসব তো ছেড়েই দাও। গ্রামের বাইরে পর্যন্ত তুমি আমাকে ঘুরতে নিয়ে যাওনি। আর বিছানার ক্ষমতার কথা তো ছেড়েই দিলাম। চেঁচাবে না, একদম চেঁচাবে না। আমার যা ইচ্ছে আমি তাই করব। যেখানে খুশি সেখানেই যাব, যার সাথে খুশি তার সাথে যাব। তোমার ক্ষমতা থাকলে তুমি আটকে দেখাও। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম শাহবাজ। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান, ভাবি কোথায় কার সাথে গেছিল জানতে পারলে? না, জিজ্ঞেস করাতে এমন অপমান করলো যে গা এখনো কসকস করছে। আমি একটা কথা শুনলাম ভাইজান। কি কথা? যে কটা দিন ভাবি ছিল না সে কটা দিন ইসমাইলকেও গ্রামে দেখতে পাইনি। কোথায় গিয়েছিল কেউ জানে না। ইসমাইল? হ্যাঁ ভাইজান, পাড়ার লোক এটাও দেখেছে যে ভাবির জন্য একটা সাদা গাড়ি দাঁড়িয়ে থাকে। ভাবি এসে গাড়িতে উঠলে গাড়িটা চলে যায়। আর গাড়ির ভেতরে আর কেউ ছিল কিনা সেটা কেউ দেখতে পায়নি। তবে ইসমাইলেরও কিন্তু একটা সাদা গাড়ি আছে। ও, এর
জন্যই রেশমা সেদিন টাকার খোঁটা দিয়ে কথা বলছিল। ভাইজান একটু শান্ত হও, আমাদের হাতে কিন্তু কোনো প্রমাণ নেই। আর তাছাড়া ইসমাইল আর ভাবিজানকে তো আমরা একসাথে দেখিও নি। প্রমাণ? চল আজকে আমার সাথে, তোর সামনেই আজকে ওকে ধরবো। ওকে আজকে সব সত্যি কথা বলতে হবে। চল আয় আমার সাথে, আয় আয় দেখি। আয় আয় আয়। রেশমা, ভাবি কোথায় ভাইজান? রেশমা, রেশমা কোথায় গেল? কোথায় গেল রেশমা? শাবাজ, ও আবার ওর নাগরের সাথে চলে গেছে। ইয়া আল্লাহ, মেহতাব ভাই, এ কোন গুনার সাজা আমাকে দিচ্ছ আল্লাহ? কোন গুনার সাজা আমাকে দিচ্ছ? মেহতাব ভাই তুমি একটু মাথাটা ঠান্ডা রাখো মেহতাব ভাই। এর থেকে আমাকে মেরে ফেলো আল্লাহ, মেরে ফেলো। একটু আগে এই কাপে কেউ চা খেয়েছে। কাপটা এখনো গরম। রেশমা, আমার বিশ্বাস ভাইজান, ভাবি বেশি দূর যেতে পারেনি, এখন গেলেই ধরতে পারবো। চল চলো চল 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 চলো ভাইজান, চল ভাই, চল চল, শিগগির চল। চলো চলো চলো। জলদি। কিন্তু অনেক খুঁজেও রেশমাকে কোথাও পাওয়া যায় না। এরপর 4 দিন কেটে যায়, কিন্তু রেশমা ফেরে না। আব্বু, আম্মি কি আর আসবে না? ইসপাক বেটা, ইসপাক বেটা। ইসপাক, একটু বাইরে যা তো বেটা। আম্মি, বাইরে যা বেটা, বাইরে যা। এসব কি শুরু করেছো তুমি? আমার সাথে যদি তোমার না পোষায় তাহলে তালাক দিয়েই বাড়ি ছেড়ে চলে যেতে পারো, কিন্তু এই বাড়িতে কোনো রকম বেরেল্লাপানা সহ্য করবো না আমি। তোমার ফষ্টি নষ্টির জন্য আমি আমার সম্মান নষ্ট করতে পারবো না। তুমি জানো পাড়ার লোকেরা আমায় নিয়ে কি কি বলে? দেখো, আমি আগেও বলেছি, আবার বলছি, আমার যা ইচ্ছে আমি তাই করব। তোমার নামে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না। আর তোমার আবার মান সম্মান যাওয়ার কি আছে? সম্মানটা ছিল কবে? 2 পয়সার রাজমিস্ত্রি, তার আবার মান সম্মান? এই, তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? বেশ করেছি, দরকার পড়লে আবার মারবো। কি করবি তুই? কি করব? সোজা থানায় যাব। থানায় গিয়ে তোমার নামে নির্যাতনের অভিযোগ করব। তারপর পুলিশ এসে তোমার হাতে হাত করা আর কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে। জেলে পচে মরবে তুমি। তখন দেখব কোথায় থাকে তোমার এই সম্মান। রেশমা, আর একটা আচরও যদি আমার গায়ে কাটো তাহলে মনে রেখো কথাগুলো। এ কি বলছো ভাইজান? ভাবি তোমাকে এভাবে হুমকি দিয়েছে? তুই বলেছিলি না তোর ভাবিকে বুঝিয়ে বললেই নাকি সে সব বুঝে যাবে? তাহলে কি করবে? এবার যা করার করব।
অনেক অপমান সহ্য করেছি, আর নয়। তুই এমন কাউকে চিনিস যে মানুষ খুন করতে পারে? এই, এটা তো ট্যাঙ্কের দিকের রাস্তা। কোথায় যাচ্ছি আমরা? কার কি হয়েছে? চলো না, গেলেই দেখতে পাবে। এসো। কি হলো? চলো। থাক, অনেক হয়েছে। এবার যদি তুমি না বলো কোথায় যাচ্ছি আমরা আর কার কি বিপদ হয়েছে, আমি এক পাও এখান থেকে লড়বো না। হেই, চল এবার। এরা কারা? তুমি কি করছো? বলেছিলি না আমায় যা করার করে নিতে, আমি তাই করছি। বলছি এ তো খুবসুরত মধু, বাইরের লোক এত চেটে পুটে খেয়ে গেল আর আমি একটু চাকবো না? চাকবি? যা চাক। ওদের আটকাও, আমি তো সব কথা শুনে চলবো। ওদের আটকাও। আমি ছাড়বো না, আমি কাউকে ছাড়বো না। পুলিশে যাবো, সব কিছু জানাবো। আমি কাউকে ছাড়বো না। পুলিশে যাবি? বেঁচে থাকলে তবে তো যাবি। কিন্তু কেন এরকম পরিণতির দিকে এগিয়ে যেতে হলো রেশমাকে? কেন জড়িয়ে পড়তে হলো বিবাহ বহির্ভূত সম্পর্কে? মেহতাব যদি রেশমাকে একটু বুঝতো, একটু সময় দিত, তাহলে কি তার শেষ পরিণতি এইরকমই হতো? আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।